স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। বাস্তবতার বেড়াজালে আটকা পড়ে দম আটকে মারা যায় আমাদের স্বপ্নগুলো। কেউ কেউ স্বপ্ন পূরণের এই লড়াইয়ে জিতে গিয়েও হেরে যায়। আজকে এমনই দুই বন্ধুর গল্প শেয়ার করব আপনাদের সাথে। নিজেদের জীবনটাকে একটু উন্নত করা আর একটু সম্মান পাওয়ার আশায় পুলিশের ইউনিফর্ম গায়ে চড়ানোর স্বপ্ন দেখেছিল তারা। কিন্তু এই সফরে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদেরকে, যেখানে অভাব, জাত আর সমাজের নানা প্রতিবন্ধকতা তাদের প্রত্যেকটা পদক্ষেপে বাধা দেয়। তবুও তারা আশা ছাড়ে না, কারণ তাদের বিশ্বাস একদিন ওই পোশাক পরলে এই দুনিয়া তাদের সামনে মাথা ঝুঁকাবে। বলছিলাম সদ্য 2025 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি হোম বাউন্ডের কথা। এটা কোনো সাধারণ কাল্পনিক গল্প নয়, এটা আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। গল্পটা এতই অসাধারণ যে এটা অস্কারের জন্য নমিনেশনও পেয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমাদেরকে উত্তর ভারতের মায়াপুর গ্রাম দেখানো হয়, যেখানে আমরা দুই বেস্ট ফ্রেন্ড চন্দন কুমার আর সোহেব আলীকে দেখতে পাই। তাদের বন্ধুত্ব অনেক বছরের, তারা একে অপরের সুখ দুঃখে সবসময় পাশে থাকে। সোহেব ছিল মুসলমান আর চন্দন ছিল একটু নিচু বংশের। এই কারণে তাদেরকে নানা জায়গায় বিভিন্নভাবে অপমানিত হতে হয়, যার কারণে তারা অনেক বিরক্ত হয়। কিন্তু তবুও তারা কোনোভাবে নিজেদের জীবন কাটাচ্ছে। চন্দনদের দুজনের ব্যাকগ্রাউন্ড আলাদা হলেও তাদের স্ট্রাগল জার্নি একই, কারণ পুলিশে ভর্তি হওয়ার চান্স পাওয়াটা তাদের দুজনেরই স্বপ্ন। তাদের বিশ্বাস সরকারি ইউনিফর্মে একমাত্র কবচ যেটা তাদের জাতি আর ধর্মের মধ্যকার ভেদাভেদ দূর করতে পারবে। গায়ে ইউনিফর্ম থাকলে তো কেউ আর তাদের নাম, জাত এসব দেখবে না, শুধু ইউনিফর্ম দেখবে আর সালাম দেবে। তখন আর তাদেরকে অপমান করার সাহস কেউ পাবে না, সবাই তাদেরকে সম্মান করবে। কিন্তু স্বপ্ন দেখা আর স্বপ্ন সত্যি হওয়া দুটোই আলাদা বিষয়। সব মানুষের বাস্তবতাও আলাদা হয়। কনস্টেবল হওয়ার স্বপ্ন নিয়ে সোহেব আর চন্দন বেরিয়ে পড়ে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। তারা ভোর রাতেই রওনা দেয়, কিন্তু যখন রেলওয়ে স্টেশনে পৌঁছায় তখন সেখানে তারা অনেক লোক দেখতে পায়। এত মানুষ দেখে তারা অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে কম্পিটিশন অনেক বড়। এত মানুষ দেখে হতাশ হয়ে চন্দন চলে যেতে থাকে। সোহেব তখন তাকে আটকায়। চন্দন বলে, কোনো চান্স নেই, আমি রেলওয়ে এক্সাম দেব, তুই অকারণে আমাকে দিয়ে এখানে অ্যাপ্লাই করিয়েছিস। শোয়েব তাকে বুঝিয়ে বলে, একবার আমরা পুলিশের পোশাক পরি, তারপর সব অপমান ঘুচিয়ে দেব। শোয়েব চন্দনকে এনকারেজ করে, যার ফলে চন্দন এক্সাম দিতে রাজি হয়ে যায়। সবাই বসে ট্রেনের অপেক্ষা করছিল। সেখানে চন্দনের সাথে একটা মেয়ের পরিচয় হয়। মেয়েটার নাম সুধা। সুধা চন্দনকে নার্ভাস দেখে তাকে পানি দেয়। এখানে তাদের দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। সোহেব তখন তাদের টিকিট কেটে নিয়ে সেখানে আসে। চন্দন সোহেবের সঙ্গে সুধার পরিচয় করিয়ে দেয়। তখনই হঠাৎ জানানো হয় যে ট্রেন অন্য রুট দিয়ে আসবে। এটা শুনে সবাই ওই রুটের দিকে ছুটতে থাকে। সোহেব আর চন্দন ভিড় ঠেলে বহু কষ্টে ট্রেনে উঠে পড়ে। ট্রেনের ভেতর বহু মানুষ ছিল। এসব দেখে চন্দন বলে, পরীক্ষা দিতে যাচ্ছি নাকি যুদ্ধ করতে যাচ্ছি। এরপর কয়েক মাস পরের দিন দেখানো হয়। চন্দনের কিছু কবুতর ছিল, সে কবুতরকে খাবার দিচ্ছিল। আর তার ফোনে তখন পুলিশ ট্রেনিং এর এক্সামের ব্যাপারে নিউজ চলছিল। কয়েক মাস কেটে যাওয়ার পরেও ওই পরীক্ষার রেজাল্ট আসেনি। তাই চন্দন একজন লোককে কল করে জিজ্ঞেস করে, পুলিশ ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে আসবে, কিন্তু কেউই তাকে কিছু জানাতে পারে না। এমন সময় চন্দনদের বাড়ির ছাদটা ভেঙে পড়ে। চন্দনরা খুবই গরিব ছিল, তাদের বাড়ির অবস্থাও ছিল অনেক খারাপ। এখানে জানা যায় চন্দনের স্বপ্ন ছিল একদিন এই কাঁচা ঘরকে সে পাকা করবে। চন্দনের বোন বৈশালী একটা স্কুলে বাচ্চাদের খাবার খাওয়ানো সহ ছোটখাটো কাজ করে, আর চন্দনের মা বাবা দুজনেই কনস্ট্রাকশন সাইটে দিন মজুরের কাজ করে। চন্দনের মায়ের পা ফেটে গিয়েছিল। এটা দেখে চন্দন তার মাকে বলে, কতবার বলেছি পায়ে মলম লাগাও। চন্দনের মা বলে, তোমার নানের পা এর চেয়েও বেশি ফাটা ছিল। এদিকে সোহেব তার পরিচিত একজন অফিসারের বাড়িতে যায়। সোহেব তাকে তার পুলিশের চাকরির জন্য সুপারিশ করতে বলে, কিন্তু ওই অফিসার বলে, এই বছর 2.5 মিলিয়ন অ্যাপ্লিকেন্টস ছিল, এখানে আমার কোনো হাত নেই, তুমি তোমার বাবার কথা শোনো আর দুবাই চলে যাও। কিন্তু সোহেবের এতে কোনো মত ছিল না। সে তার ফ্যামিলিকে ছেড়ে দুবাই যেতে রাজি হয় না। সোহেবের বাবার পা পুরোপুরি ড্যামেজ ছিল, যার কারণে তার অনেক অসুবিধা হতো, কিন্তু চিকিৎসা করানোর মতো টাকা তাদের কাছে ছিল না। সোহেব তাকে হসপিটালে নিতে চাইলে সোহেবের বাবা উল্টো তাকে ইনকাম না করার কারণে খোঁটা দিতে শুরু করে। তার বাবা চাইছিল যে সে দুবাই চলে যাক আর সেখানে গিয়ে কিছু কাজ করুক, কিন্তু সোহেবের তো স্বপ্ন ছিল পুলিশ কনস্টেবল হওয়া, তাই সে যেতে রাজি হয় না। পরদিন সোহেবের একটা নতুন কোম্পানিতে জয়নিং ছিল, তাই চন্দন তাকে রাতে তার স্ত্রী করা কাপড় এনে দেয়। চন্দন এসে সোহেবের ঘরেই ঘুমিয়ে পড়ে। সে সোহেবের রুমে একটা পুলিশের টুপি দেখতে পেয়ে পরে নেয় আর বলে, এটা কি ভাড়া করে এনেছিস? সোহেব সেটা তার মাথা থেকে খুলে দেয় আর বলে, এটা আমি কিনেছি, যাতে আমার লক্ষ্য স্থির থাকে।
পরদিন সোহেব তার কাজে চলে যায়। আজ তার সেলস কোম্পানিতে প্রথম দিন ছিল। সেখানে সোহেব একজন পিয়ন হিসেবে জয়েন করেছিল। এখানে সবাই তাকে দিয়ে অনেক কাজ করায়। একজন এমপ্লয় সোহেবকে বলে, তোমায় আমার কেবিনে পানি আনার কোনো প্রয়োজন নেই। ওই লোকটা সোহেবকে নিজের আইডি কার্ড সহ তার বাবা মায়ের আইডি কার্ড কোম্পানিতে জমা করতে বলে। রাতের বেলা সোহেব বাড়ি এসে এটা বললে তার বাবা বলে, সব ডকুমেন্টস তো জমা করে দিয়েছি, এখন আবার আমাদের আইডি কার্ড কেন চাইছে? মিস্ত্রি হিসেবে দুবাইয়ের জব লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই তো যাবি না, প্রতিদিন এখানে থেকে অপমানিত হবি। সোহেব তখন খাবার খাচ্ছিল। এসব শুনে সোহেব খাবার ফেলে উঠে বাইরে চলে যায়। এদিকে নদীর পাড়ে শুয়ে শুয়ে চন্দন ফোনে সুধার সঙ্গে কথা বলছিল। তখনই সেখানে সোহেব আসে। সোহেব আর চন্দন বেশিরভাগ সময় নদীর পাড়ে বসে আড্ডা দিত। সোহেব অনেক আপসেট ছিল। তাকে আপসেট দেখে চন্দন জিজ্ঞেস করে, তোর বাবা তোকে কথা শুনিয়েছে নাকি অফিসের বস কিছু বলেছে? সোহেব বলে, দুটোই। চন্দন বলে, একবার পুলিশের চাকরি হয়ে যাক, তারপর হাতে লাঠি নিয়ে তোর বাবার দিকে ঘুরিয়ে দিস, তখন মুখ কম আর পা বেশি চলবে। এটা শুনে সোহেব হাসতে থাকে। চন্দন বলে, একদিন আমি একটা বাড়ি বানাবো, তারপর ইউনিফর্ম পরে ছাদের উপর বসবো, সবাই তখন স্যালুট করবে। চন্দন সোহেবকে একটা ক্রিকেট ম্যাচের ব্যাপারে বলে, যেখানে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পরদিন সোহেব আর চন্দন ওই ম্যাচ খেলতে যায়। এই ম্যাচে সোহেব জিতে যায়, কিন্তু সোহেব তো মুসলমান ছিল, তাই তাকে 5,000 টাকা তো দেওয়া হয়ই না, উল্টো আরও সেখানে তাকে মারধর করা হয়। এটা দেখে চন্দন ছুটে আসে। তখন তারা দুজনকেই মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরদিন চন্দন রেজাল্টের খোঁজ নিতে পুলিশ হেডকোয়ার্টারে যায়। সেখানে গিয়ে একজন অফিসারকে রেজাল্টের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অফিসার তার নাম জিজ্ঞেস করে। চন্দন বলে তার নাম চন্দন কুমার। আসলে চন্দনের পুরো নাম ছিল চন্দন কুমার বাল্মীকি, কিন্তু এই নাম বলতে সে ভয় পেত, কারণ তার জাত দেখে যদি তাকে চাকরি না দেওয়া হয় আর তাকে যদি অপমান করা হয়, এই কারণে চন্দন কখনোই তার পুরো নাম বলতো না। চন্দন বলে, 1 বছর কেটে গেছে, এর প্রস্তুতির কারণে বাকি সব এক্সামের ডেট চলে গেছে। অফিসার বলে, সরকারি চাকরি বলে কথা, তোমাকে একটু ধৈর্য তো ধরতেই হবে। এখানে জানা যায় চন্দন নিজের জাত নিয়ে এতই ভয় পেত যে সে চাকরির পরীক্ষায় সবসময় জেনারেল ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করত, কারণ আসল ক্যাটাগরি দিলে জাতের কারণে তার বাদ পড়ার সম্ভাবনা ছিল। এখানে অফিসারের জিজ্ঞাসাবাদের কারণে চন্দন তার জাতের নাম বলে দেয়। এটা শুনে অফিসার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তারপর চলে যায়। এরপর চন্দন নদীর পাড়ে গিয়ে সোহেবের সঙ্গে দেখা করে এই ব্যাপারে জানায়। সোহেব বলে, এটা আমাদের হক, সে যা খুশি বলুক। চন্দন বলে, আমি তো ভয় পাই, পুলিশে ভর্তি হওয়ার পর ওরা যদি আমাদেরকে দিয়ে ঝাড়ু দেওয়ায়। সোহেব রেগে গিয়ে বলে, পুরো 7টা উইকেটে আমরা ম্যাচ জিতেছিলাম, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে আমাদেরকে অপমান করা হয়েছে। আমাদের হক ছিল, কিন্তু ট্রফি দেওয়ার সময় তাদের জাতের কথা মনে পড়ে গেছে। এরপর চন্দন সুধার সঙ্গে দেখা করে। চন্দন বলে, নিজের নাম বললে মানুষ দূরে সরে যায়, যদি মিথ্যে নাম বলি তাহলে নিজেই নিজের থেকে দূরে সরে যাই। সুধা বলে, এই ভয় দূর করার জন্যই তো আমরা এক্সাম দিয়েছিলাম, কিন্তু এখন পোশাককেও কেউ ভয় পায় না, আমরা কি করব? তারা চেয়ারে বসবে আর আমাদেরকে ফ্লোরে বসাবে। এই জন্য আমি আমার বানানো চেয়ার সাথে করে নিয়ে যাব সব জায়গায়, গ্রাজুয়েট হব, এরপর পিএইচডি করব। সুধার কথা শুনে পরদিন চন্দনও গ্রাজুয়েশনে ভর্তি হতে কলেজে যায়, তবে পড়াশোনার জন্য নয়, মূলত সুধার কারণেই সে কলেজে ভর্তি হয়, কারণ চন্দন সুধাকে ভালোবাসত আর সুধাও চন্দনকে অনেক ভালোবাসত। চন্দনের মা আর বোন একটা বাড়ি বানানোর প্ল্যান করছিল, কিন্তু তাদের টাকা কম পড়ছিল। চন্দনের বোন বৈশালী তার মাকে বলে, চন্দনের সঙ্গে কথা বলে দেখো এই ব্যাপারে, সে কিছু ইনকাম করলে বাড়ি বানানোর টাকা হয়ে যাবে। কিন্তু চন্দনের মা বলে, না, সে কলেজে যাবে, তুই তো সুযোগ পাসনি, অন্তত সে পড়ুক। এর মধ্যে আমরা দেখি সোহেবের অফিসের একজন এমপ্লয় ওয়াটার ফিল্টার বিক্রি করার জন্য কাস্টমারের বাড়িতে গিয়ে ওয়াটার ফিল্টারের ব্যাপারে এক্সপ্লেন করছিল। সেখানে সোহেব আর তার ম্যানেজারও ছিল। ওই লোকটা ফিল্টারের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলছিল, কিন্তু কাস্টমার বলে, আমাদের কাছে এটা বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে। সোহেব পাশের টেবিলে অনেকগুলো ওষুধ দেখতে পায়। সে ফিল্টার বিক্রি করার জন্য বলতে থাকে, আপনার তো জানেন ময়লা পানি কিভাবে মানুষের মধ্যে অসুস্থতা ছড়ায়, আর তার জন্য ওষুধেরও অনেক খরচ হয়। কাস্টমার বলে, কিন্তু আমরা তো পানি ফুটিয়ে খাই। সোহেব বলে, কিন্তু পানি ফুটাতে তো গ্যাস খরচ হয়, আর এখন তো গ্যাসের দাম অনেক বেশি। আমাদের এই ফিল্টার আপনার খরচা বাঁচাবে আর আপনারা সুস্থও থাকবেন। এসব শুনে কাস্টমার তাদের ফিল্টার কিনতে রাজি হয়ে যায়। ফিল্টার বিক্রি করে তারা সবাই ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সোহেবের ম্যানেজার তাকে ডাক দেয়। এতে সোহেব একটু ভয় পেয়ে যায়। সে বলে, আমি এত কিছু বলতে চাইনি, সরি। কিন্তু সোহেবের ম্যানেজার তো তার উপর ভীষণ ইমপ্রেস হয়ে গিয়েছিল, তাই সে বলে, মাঝখানে তোমার কথা বলাটা উচিত হয়নি, কিন্তু তুমি যা বলেছ তা অনেক ইমপ্রেসিভ আর ঠিক ছিল। সেখানে ওষুধ শুধু তুমি দেখেছিলে, তোমার মধ্যে বেশ ভালো সেলস ইনস্টিংক্ট আছে। ম্যানেজার সোহেবের অনেক প্রশংসা করে। ম্যানেজার বলে,
তুমি কেন আমাদের সেলস টিম জয়েন করছো না? সোহেব বলে, আমি তো গ্র্যাজুয়েটেড নই, আমি ইংলিশও ভালো বলতে পারি না। ম্যানেজার বলে, ইংরেজি তো সবকিছু নয়। সোহেব বলে, আপনি আমার জন্য এতটা ভেবেছেন, এটাই অনেক। আমি এখন শুধু আমার ভর্তি রেজাল্টের জন্য অপেক্ষা করছি। ম্যানেজার জিজ্ঞেস করে, কিসের ভর্তি? সোহেব বলে, পুলিশ কনস্টেবল এক্সামের। আমি ভেবেছি রেজাল্ট আসা পর্যন্ত চাকরিটা করব। ম্যানেজার বলে, আমি জানতাম তুমি ট্যালেন্টেড। এরপর সোহেব বাড়ি চলে আসে। সে চন্দনকে কলেজে যেতে দেখে। কলেজে আজ চন্দনের প্রথম দিন ছিল, তাই তার মা তাকে পায়েস খাইয়ে দেয়। এরপর সোহেব তাকে বাইকে করে কলেজে এগিয়ে দেয়। চন্দন ক্লাস শেষ করেই বই কিনতে যায়, কিন্তু বইয়ের অনেক দাম ছিল, তাই সে না কিনেই আবার চলে আসে। কলেজে সুধা তার কাছে আসে। সুধা সেকেন্ড ইয়ারে পড়তো, তাই তার ফার্স্ট ইয়ারের বইগুলো সে চন্দনকে দিয়ে দেয়। এতে চন্দনের বই কেনার ঝামেলাটাও মিটে যায়। চন্দন ওই বইগুলো হাতে নিয়ে চুপচাপ বসে থাকে। তখন সুধা বলে, এই বইয়ে তোমার জন্য একটা লাভ লেটার লুকানো আছে। এটা শুনে চন্দন দ্রুত সেই লেটারটা খুঁজতে শুরু করে। সুধা তখন বলে, মজা করছিলাম। ক্লাসে চন্দন পড়া বুঝতে পারছিল না, তাই সে সুধার বাড়িতে যায়। সুধা তাকে পড়ায় হেল্প করে, আর পড়ার সময় তারা দুজন বেশ কাছাকাছি চলে আসে। এতে চন্দন অনেক খুশি হয়। তারপর ঈদের দিন চলে আসে। চন্দন সোহেবের বাড়িতে যায়, কিন্তু সোহেবরা বাড়িতে ছিল না। চন্দন লুকিয়ে তাদের বাড়িতে ঢুকে রান্নাঘর থেকে বিরিয়ানি খেতে থাকে। চন্দনের বিরিয়ানি অনেক পছন্দ ছিল। এমন সময় সোহেব আর তার মা বাড়িতে আসে। সোহেব তাকে চুরি করতে দেখে ভিডিও বানায় আর তাকে নিয়ে মজা করতে শুরু করে। সোহেবের বাবা মাও চন্দনকে ভালোবাসত, তাই সোহেব চন্দনকে তাদের সঙ্গে খেতে বলে। সে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। তখনই চন্দনের ফোনে পরীক্ষার রেজাল্টের মেসেজ আসে। চন্দন এটা সোহেবকে জানায়, কিন্তু সোহেব বিশ্বাসই করতে পারছিল না। সোহেব চন্দনকে নিয়ে খাবার ছেড়েই উঠে চলে যায় রেজাল্ট চেক করার জন্য। চন্দন আর সোহেল দুজনই চিন্তায় ছিল। সোহেব চেক করে দেখে চন্দনের নাম এসেছে। এটা দেখে চন্দন অনেক খুশি হয়, কিন্তু লিস্টে সোহেবের নাম ছিল না। এতে সোহেব অনেক আপসেট হয়ে যায়। সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। বাড়িতে তার বাবা মা রেজাল্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সোহেব বলে, চন্দনের হয়ে গেছে, কিন্তু আমার হয়নি। এটা বলে সোহেব রুমে চলে যায়। রুমে গিয়ে হতাশ হয়ে সে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। আর এদিকে চন্দন বাড়িতে এসে খবর দিলে সবাই অনেক খুশি হয়। এরপর থেকে চন্দন প্রতিদিন নিজেকে ফিটনেস টেস্টের জন্য প্রস্তুত করতে থাকে। সোহেবের সাথে তার দেখা হলেও সোহেব তাকে ইগনোর করতে থাকে। চন্দন সোহেবকে ফোন করলেও সোহেব তার কল তোলে না। সোহেবকে চন্দন একদিন ফোন করে বলে, তুই এত চিন্তা করিস না, নেক্সট টাইম অ্যাপ্লাই করলে ঠিক হয়ে যাবে। সোহেব বলে, আমার এজ লিমিট শেষ হয়ে যাবে। চন্দন বলে, রেলওয়ে বোর্ড তো আছেই। এসব শুনে সোহেল আরো রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। সোহেব বাড়ি ফিরে তার বাবাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তাকে বলে, আপনার পা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, এখন আপনাকে সারাটা জীবন হুইল চেয়ারে কাটাতে হবে। সোহেব বলে, এর কোনো চিকিৎসা তো নিশ্চয়ই আছে। ডক্টর বলে, হ্যাঁ আছে, হাঁটু বদলাতে হবে, এর খরচ অনেক পড়ে যাবে। সোহেব জিজ্ঞেস করে যে খরচ কত হবে। ডক্টর জানায় 1.5-2 লাখের মতো খরচ হবে। ডক্টর মেডিকেল লোনের ব্যাপারে বললে সোহেব লোন নিতে চায়, কিন্তু তার বাবা তাকে মানা করে দেয়। সোহেব তাকে রিকোয়েস্ট করলে তার বাবা বলে, কিস্তিতে লোন নিতে প্রতি বছর 15 থেকে 16,000 টাকা দিতে হবে, তুই কি দিতে পারবি? পরদিন সোহেব অফিসে গিয়ে তার ম্যানেজারকে বলে, আমি সেলসের জবে ঢুকতে চাই। তার ম্যানেজার তার রেজাল্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সোহেব চুপ করে থাকে। ম্যানেজার তখন বুঝতে পারে তার জবটা হয়নি। ম্যানেজার এই ব্যাপারে বসের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু বস বলে, সেলস ইনস্টিংক্ট আর সেলস পার্সনের মধ্যে পার্থক্য আছে, আর সে তো গ্র্যাজুয়েটও না। ম্যানেজার বলে, সে গ্র্যাজুয়েট না হলে কি হয়েছে, কাস্টমারের নার্ভ সে ভালোভাবেই ধরতে পারে, যেটা আমাদের দরকার। মিষ্টি মিষ্টি কথায় একটা দুটো ডিল ক্লোজ হয়, সেলস টার্গেট কিন্তু অ্যাচিভ হয় না। বস তখন সোহেবকে বলে, আমরা তোমার কাজে অনেক খুশি, কিন্তু কোম্পানিরও তো কিছু প্রোটোকল আছে। সোহেবও সেটা মেনে নেয়। রাতে সোহেব চন্দনের কথায় তার সঙ্গে নদীর পাড়ে দেখা করতে আসে। সোহেব বলে, তুই বলেছিলি কোনো আর্জেন্ট কাজ আছে। চন্দন বলে, কি করতাম, 10 বার কল করলে একবার রিসিভ করিস, তার মধ্যেও ঠিকভাবে কথার উত্তর দিস না, আর না বলিস কি হয়েছে। সোহেব বলে, এখন আমাকে আমার মতো ছেড়ে দে। চন্দন বলে, কতদিন এভাবে তুই মন খারাপ করে ঘুরবি, আমাদের দুজনের মধ্যে একজনের তো হয়ে গেছে, আমি সবাইকে সামলে নেব। সোহেব বলে, শুধু দানের ব্যাপারটাই বাকি ছিল। এটা শুনে চন্দন রেগে গিয়ে বলে, আমার পেপার তোর থেকে ভালো হয়েছে, এটা কি আমার দোষ? সোহেব বলে, তোর কি মনে হয় তুই আমার থেকেও বেশি যোগ্য? আমার কথায় এক্সাম দিয়েছিলি তুই, এক্সাম ছেড়ে চলে যাচ্ছিলি, ভুলে গেছিস সেসব? এখানে এই বিষয় নিয়ে চন্দন আর সোহেবের মধ্যে কথা কাটাকাটি হয়। সোহেব চন্দনকে বলে, তুই পড়াশোনার নাম করে মেয়েদের পেছনে ঘুরিস। এটা চন্দন রেগে গিয়ে বলে, আর তুই কি করিস? সামান্য পিয়ন হয়ে অফিসার হওয়ার স্বপ্ন দেখছিস, সেখানে প্লেট ধোয়ারও যোগ্যতা নেই তোর। সোহেব বলে, তুই আমার যোগ্যতা দেখবি? নিজের পুরো নাম বলার সাহস তো তোর নেই। চন্দন বলে, তুই নাটক করে দুবাই গেলি না,
দুবাই গেলে আজ তোর বাবা চিকিৎসার জন্য ছটফট করতো না। তাদের কথা কাটাকাটি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় যে সোহেব রেগে চন্দনকে চড় মারে আর বলে, আমার আর কোনো বাবা চাই না, তোর মুখ আমাকে দেখাবি না। এটা বলেই সোহেব চলে যায়। আর এখানেই তাদের এই সুন্দর বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। রাতে চন্দন ঘরে আপসেট হয়ে বসেছিল। বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। ঘরের চাল বেয়ে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ছিল। চন্দন সেদিকে তাকিয়ে এসব দেখছিল। এদিকে সোহেবের মনও ভীষণ খারাপ। কিছুদিন পর চন্দনের ফিটনেস টেস্ট হয়। চন্দন এতে পাশ হয়ে যায়। এরপর সে গিয়ে কম্পিউটার অপারেটরকে জিজ্ঞেস করে যে লেটার কবে আসবে। কম্পিউটার অপারেটর বলে, লেটার লোকাল থানাতে পৌঁছে যাবে আর তারাই আপনাকে কল করবে। চন্দন লেটারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। এক রাতে সোহেবের বাবা বিছানা থেকে পড়ে যায়। সোহেব আওয়াজ পেয়ে ঘুম থেকে ছুটে চলে যায় সেখানে। সোহেব তার বাবাকে তুলে আবারও বিছানায় শুইয়ে দেয়। তখন তার বাবা তাকে বলে, তুমি দুবাই যেও না, তোমার মন যা চায় তুমি সেটাই করো, তোমার মন খারাপ দেখলে আমার কষ্ট লাগে। তখন সোহেব অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সে রাতের আধারে কোম্পানিতে গিয়ে 4টা ওয়াটার ফিল্টার চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু পরদিন অফিসের সিসিটিভি ক্যামেরায় চেক করলে সেটা ধরা পড়ে যায়। সোহেবের ম্যানেজার তাকে কল করে, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল। বস ম্যানেজারকে বলে, তোমার সোহেব তো চুরি করে পালিয়ে গেছে, এখন বুঝতে পারছো গ্রাজুয়েট হওয়াটা কতটা জরুরি। এক এমপ্লয় বলে, এফআইআর করে দিন, জেলে গেলে মার খাবে তখনই শোধরাবে। তখন সোহেব অফিসে আসে। বস তাকে ডাক দেয়। সোহেব রুমে ঢুকলে ম্যানেজার তাকে ফিল্টারের ব্যাপারে জিজ্ঞেস করে। সোহেব বলে, আমি সেগুলো বিক্রি করে দিয়েছি। এটা শুনে ম্যানেজার অনেক রেগে যায়। সোহেব তখন ফিল্টার বিক্রি করার রিসিট এবং খাতা বের করে বসকে দেখায় আর বলে, 4টা ফিল্টার আমি ডিরেক্ট সেল করেছি আর 4টা সাইন করিয়ে এনেছি। বস এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এই প্রথম একদিনে 8টা ফিল্টার বিক্রি করে সোহেব রেকর্ড করে ফেলেছিল। তাই বস সোহেবের উপর অনেক ইমপ্রেস হয়। সে খুশি হয়ে বলে, তুমি তো বাজিমাত করে দিয়েছ, হাইয়েস্ট সেল হয়েছে, কিন্তু তুমি যেটা করেছো তার পদ্ধতি ভুল ছিল। তবে একটা কথা ঠিক, একজন সেলসম্যানের এই দক্ষতা থাকা উচিত। সেলসের লড়াইয়ে হার জিত সত্যি মিথ্যা সব জায়েজ। বস সোহেবের অনেক প্রশংসা করেন আর বলে, ট্রেনিং এর সাথে অফিসের কাজগুলোও চালিয়ে যাও। সোহেব এতে অনেক খুশি হয়। এদিকে চন্দনের মা স্কুলে বাচ্চাদের রান্না করে খাওয়ানোর চাকরি পায়। রাতে বৈশালী সবার ইনকামের হিসাব করতে বসে। হিসাবের খাতায় বৈশালী তার বাবার ইনকামের 10,000 টাকা লেখে। তার বাবা বলে, আমারটা 17,000 লেখ। আমি সুরাতে একটা কাপড়ের মিলে চাকরি পেয়েছি, 19,000 টাকা বেতন, 17,000 টাকা আমি প্রতি মাসে পাঠাবো। চন্দনের মা বলে, মিলে তো অনেক বড় বড় মেশিনের কাজ হয়, তুমি কি করতে পারবে? চন্দন এসব শুনে একটু আপসেট হয়ে যায়, কারণ তার বাবার অনেক বয়স হয়ে গিয়েছিল। সে চাইছিল না তার বাবা এই বয়সে এত পরিশ্রম করুক, কিন্তু অভাবের সংসার চালানোর জন্য তাকে এটা মেনে নিতে হয়। এক্সাম পাশ করার পর থেকে চন্দন কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তাই সুধা তাকে ফোন করে এই ব্যাপারে জিজ্ঞেস করে। চন্দন মিথ্যে বলে যে তার শরীরটা একটু অসুস্থ। সুধা চন্দনকে তার বোনের বিয়েতে ইনভাইট করে। এরপর চন্দন সুধার বোনের বিয়েতে যায়। সেখানে চন্দন সুধাকে বলে, 1 সপ্তাহের মধ্যেই জয়নিং লেটার চলে আসবে। সুধা বলে, তুমি কি এই জন্যই কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছো? অ্যাডমিশন নেওয়ার সময় ভাবোনি? চন্দন তখন চুপ করে থাকে। সুধা বলে, তুমি কি আমার জন্যই কলেজে জয়েন করেছিলে? চন্দন বলে, না, এমন কিছুই নয়। সুধা তখন রাগ করে। চন্দন বলে, যখন আমাদের কথা হয়েছিল আমার সত্যি মনে হয়েছিল যে পড়াটা জরুরি, কিন্তু এখন তার চেয়েও বেশি জরুরি কনস্টেবলের চাকরিটা। এটা আমার পরিবারের জন্য প্রয়োজন। সুধা বলে, তুমি জানোই তো কোনো কিছু বদলাতে পারবে না, এত বড় স্বপ্ন দেখো না। তুমি ডিগ্রি নিলে কাল সিপাহী থেকে সুপারিনটেন্ডেন্ট হয়ে যাবে। চন্দন বলে, তোমার বাবাও তো বেশি পড়াশোনা করেনি, কিন্তু সে একজন লাইনম্যান। সুধা বলে, হ্যাঁ, সে একজন লাইনম্যান। 1 বছর পর সে রিটায়ার করবে, কিন্তু তার কোনো মর্যাদা থাকবে না, কারণ তার তো কোনো ডিগ্রি নেই। আমি তো বলেছিলাম আমরা একসঙ্গে পড়াশোনা করব। চন্দন বলে, আমার বংশে আমি প্রথম যে কিনা কলেজের মুখ দেখেছি, আর তুমি ছাড়া এসব সম্ভব হতো না। কিন্তু আমার সমস্যাটাও তো দেখো, তুমি থাকো একটা 2 রুমের সরকারি কোয়ার্টারে, ছাদে বসে আমাকে ভিডিও কল করতে পারো, কিন্তু আমি চালের ছিদ্র দিয়ে আকাশ দেখি। সুধা বলে, দেখো আমি জানি এসব সহজ নয়, কিন্তু আমাদের জীবনে আগে যে সমস্যাগুলো এসেছিল সেটার সাথে আমরা ফাইট করেছি, যার কারণে আমরা একসঙ্গে আছি আর ফাইট করছি। চন্দন সেটা শুনে বলে, এটা শুধু আমার ফাইট, তাছাড়া তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। এই জবটা আমাকে টাকা এবং সম্মান দুটোই দেবে। সুধা বলে, হয়তো তুমি তোমার জায়গা থেকে ঠিক, কিন্তু তুমি পড়াশোনা করবে না এটা আমি মেনে নিতে পারবো না। সে আরো বলে, আমি তোমাকে অনেক চাই চন্দন, কিন্তু আমার জন্য সম্মানটাও ততটাই জরুরি। চন্দন বলে, তাহলে তুমি তোমার সম্মান সামলাও আর আমি আমার জব সামলাই। এই বলে চন্দন চলে যায়। পরদিন চন্দন আবার পুলিশ হেডকোয়ার্টারে যায় অফিসারের সঙ্গে দেখা করতে, কিন্তু অফিসে আজ অফিসার ছিল না, তার চেয়ারটা ফাঁকা ছিল।
চন্দন তার ওই চেয়ারের দিকে তাকিয়েছিল। সেই চেয়ারে বসার চন্দনের অনেক স্বপ্ন। পিয়ন তাকে জানায় যে অফিসার ট্রেনিংয়ে গেছে। চন্দন বলে তিনি আজ আসুক বা কাল, আমি এখানেই ওয়েট করব। এদিকে সোহেবের বাড়িতে একটা লোক এসেছিল। লোকটা মেডিকেল লোনের জন্য সোহেবকে সাইন করায় আর তাকে কাল অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আনতে বলে। চন্দন ওই অফিসেই বসেছিল। পিয়ন তাকে তখনও সেখানে দেখে বলে একটা নোটিশ এসেছিল, সেটাতে লেখা ছিল এই বছর পুলিশের নিযুক্তি স্থগিত করা হয়েছে। কাউকে বলো না আমি তোমাকে এটা বলেছি, না হলে আমার চাকরি চলে যাবে। এটা শুনে চন্দন হতবাক হয়ে যায়। পিয়ন বলে তোমার লেটার কবে আসবে এর কোনো ঠিক নেই, 6 মাসও হতে পারে আবার 1 বছরও হতে পারে। এটা বলেই পিয়ন চলে যায়। আর সেটা শুনে চন্দন অনেক হতাশ হয়ে পড়ে। স্বপ্নের এত কাছাকাছি আসা সত্ত্বেও নিয়তির কাছে যেন বারবার হেরে যাচ্ছিল সে। তখনই চন্দনের ফোনে বৈশালী কল করে তাকে বাড়িতে আসতে বলে। এদিকে স্কুলের সব বাচ্চাদের বাবা মায়েরা এসে প্রিন্সিপালকে কমপ্লেন করে যে চন্দনের মায়ের হাতের রান্না করা খাবার বাচ্চারা খাবে না, কারণ তারা তো নিচু জাত। প্রিন্সিপালের প্রতিবাদ করলে ওই অভিভাবকরা তাকে হুমকি দেয় যে বাচ্চারা এই স্কুলেই আর আসবে না, এই স্কুলে হয় বাচ্চারা থাকবে না হয় চন্দনের মা। চন্দনও সেখানে চলে এসেছিল। সে এসব শুনে ভীষণ রেগে যায়। কাজ চলে যাওয়ায় চন্দনের মা অনেক আপসেট ছিল। এমনিতেই তাদের অভাবের সংসার, তার মধ্যে আবার তার চাকরিও চলে গেল। এটা নিয়ে সবাই ভীষণ কষ্টে ছিল। চন্দনের মা চুপচাপ করে বসেছিল। পরদিন বৈশালী আর চন্দন বাইরে বসেছিল। চন্দন বৈশালীকে বলে আজ কনস্টেবল হলে কেউ তার মাকে এভাবে অপমান করার সাহস পেত না। বৈশালী বলে কিছুদিনের মধ্যেই তো জয়নিং লেটার চলে আসবে, তখন সব ঠিক হয়ে যাবে। চন্দন বলে কিভাবে ঠিক হবে, কোনোভাবে ইমারত বানালে অন্য দিক থেকে লোকজন এসে সেটা ফেলে দেয়। বৈশালী বলে তুমি কি করেছো? বাবা মায়ের জন্য যা করার সব আমি করেছি। আমারও তোমার মতো কলেজে যাওয়ার শখ ছিল, এই পরিবারে শুধু তুমিই সবকিছু বেছে নেওয়ার সুযোগ পাও। এটা বলে বৈশালী রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। রাতে চন্দনের বাবার সুরত যাওয়ার কথা ছিল, তাই সে ব্যাগ গোছাচ্ছিল। এটা দেখে চন্দন তার বাবাকে বলে তোমাকে সুরত যেতে হবে না, আমি যাব তোমার জায়গায়। চন্দনের বাবা তাকে চাকরির ব্যাপারে জিজ্ঞেস করলে চন্দন রেগে গিয়ে বলে কোনো চিঠি আসবে না। চন্দনের মা তাকে বলে আর একটু ধৈর্য ধর, সরকারি চাকরি বলে কথা। চন্দন বলে এটা বলতে বলতে তো পুরো জীবন কাটিয়ে দিলাম, অনেক হয়েছে, এবার আমি আমার কাজ করব। পরদিন চন্দন তার কবুতর আর তার বাড়ির সবাইকে বিদায় জানিয়ে নিজের নতুন কাজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সে পৌঁছে যায় সেখানকার একটা গার্মেন্টসে। চন্দনকে যেখানে থাকতে দেওয়া হয় সেই জায়গাটা খুব একটা ভালো ছিল না। সেখানে অনেক ওয়ার্কার্স একসঙ্গে থাকতো, আর তাই থাকার জায়গারও বেশ কমতি ছিল। সবাই মানবেতর জীবনযাপন করত সেখানে। চন্দন এখানে এসে জানতে পারে নাইট শিফটের লোকেরা যখন কাজে যায় তখন ডে শিফটের লোকেরা এখানে ঘুমায়, আবার ডে শিফটের লোকেরা যখন কাজে যায় তখন নাইট শিফটের লোকেরা এসে এখানে ঘুমায়। চন্দন পরিবারের খরচ চালানোর জন্য কোনোভাবে এখানেই কষ্টে মানিয়ে নিতে থাকে। সে এখানে কাজ করে 20,000 টাকা ইনকাম করে, আর সেই সব টাকাই সে বাড়িতে পাঠিয়ে দেয় আর নিজে কষ্টে দিন কাটাতে থাকে। বৈশালী কল করে বলে 9 ঘন্টা কাজ করে কেমন লাগছে? চন্দন বলে ঠিকঠাক। বৈশালী বলে সব টাকা কেন পাঠাচ্ছ? চন্দন বলে 1 বছরের মধ্যে শুধু একটা বাড়ি হলেই হলো। বৈশালী বলে সেটারই একটা ঝলক পাঠিয়েছি, ভিডিও দেখ। চন্দন ভিডিওতে দেখে যে তার বাবা তার আর বৈশালীর নামে 2টো ইট এনে পুজো করছে, আর তাকে বলছে বাড়ির প্রথম ইট গাঁথা হবে তোমাদের দুজনের নামেই। চন্দনের বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছিল, এতে তারা সবাই অনেক খুশি ছিল। এদিকে অফিসে সোহেব ওই এমপ্লয়কে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি দিতে বলে যে তার কাছে তার বাবা মায়ের আইডি কার্ড চেয়েছিল। ওই লোকটা তখন তাকে পুলিশের থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতে বলে, সাথে এটাও বলে যে আজ সন্ধ্যায় বস পার্টি দিচ্ছে, পাকিস্তান আর ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ হবে। সোহেব তাতে রাজি হয়ে যায়। রাতে সোহেবের মা তাকে হালুয়া বানিয়ে দেয় যাতে সে পার্টিতে গিয়ে সবাইকে ওই হালুয়া খাওয়াতে পারে। সোহেব রেডি হয়ে ওই ম্যাচ দেখতে চলে যায়। সেখানে অফিসের সবাই ছিল, তারা ড্রিঙ্কস করছিল। পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়া জিতে যায়। তখনই সবাই সোহেবকে পাকিস্তানি বলে তাকে নিয়ে মজা করতে থাকে। সোহেব মুসলিম ছিল আর সে হালুয়া এনেছিল, যেটা পাকিস্তানের জনপ্রিয় একটা খাবার। এই জন্যই তারা তাকে নিয়ে মজা করতে থাকে। সোহেব এতে রেগে গিয়ে বলে আমি রিজাইন করছি। এটা বলেই সে চলে যেতে থাকে। তার ম্যানেজার তাকে রিকোয়েস্ট করে বলে এভাবে জব ছেড়ে যেও না, তারা ড্রাঙ্ক তাই এসব বলছে। কিন্তু সোহেব বলে কি করব এখানে থেকে, ওরা আমাকে অপমান করছে, আমাকে নিয়ে কেন সবসময় মজা করতে হবে? এর উত্তর ম্যানেজারের কাছে ছিল না, তাই সে চুপ করে থাকে। সোহেব তখন সেখান থেকে চলে যায়। এরপর সে বাড়ি গিয়ে অনেক আপসেট হয়ে যায়। পরদিন রাতে সোহেব সুরাত চলে যায় চন্দনের ওই কাপড়ের মিলে। চন্দন তাকে দেখে ভীষণ অবাক হয়। সে তাকে ছাদে নিয়ে গিয়ে খাবার দেয়। সোহেব খাবার খেতে থাকে। চন্দন তখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সোহেব তার প্রশ্ন ইগনোর করে বলে খাবারটা অনেক গরম, তুই তো এখানে ভালোই সেট হয়ে গেছিস। চন্দন বুঝতে পারছিল সোহেব অনেক কষ্টে আছে,
তাই সে তাকে জড়িয়ে ধরে। সোহেব তখন চন্দনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। চন্দনের পর সোহেবকে সেখানে থাকতে দেয়। পরদিন সকালে চন্দন সোহেবকে জিজ্ঞেস করে, তুই কি করবি? দুবাই যাবি? সোহেব বলে, দুবাইয়ের পাসপোর্ট রেখে দিয়েছে 2 বছরের জন্য। বাবাকে এই অবস্থায় ছেড়ে কিভাবে যাব? মাও একা হয়ে যাবে। চন্দন বলে, তাহলে এখানে আমাদের সঙ্গে কাজ কর, সার্জারির টাকাটা জোগাড় হয়ে যাবে, মাঝে মাঝে বাড়ি গিয়ে থাকতেও পারবি। এরপর চন্দন বলে, চল বল খেলি, ওইখানে একটা বল পড়ে আছে, ঠিক তোর মতোই। চন্দন বল হাতে নিয়ে বলে, যদি আমরা এই বল তুলে নেই তাহলে একটা লক্ষ্য তৈরি হয়, আর এটা যদি আমরা সঠিকভাবে ছুড়ি তাহলে অনেক বড় বড় প্যাডম্যানকে আউট করা যাবে। বলের জীবন তো বাতাসেই, মাটিতে তো এটা শুধু নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে। এরপর সোহেব চন্দনের সঙ্গে মিলে কাজ করতে শুরু করে। চন্দন তাকে কাজ বুঝিয়ে দেয়। সোহেব এখানে কাজ করে অনেক টাকা আয় করে, যার ফলে তার বাবার সার্জারি আর লোনের টাকা জোগাড় করতে সক্ষম হয়। এদিকে চন্দনও বাড়ি বানানোর জন্য টাকা পাঠাতে থাকে, আর বৈশালী বাড়ি বানানোর ভিডিও তাকে পাঠাতে থাকে। চন্দন সেই ভিডিওগুলো দেখে ভীষণ খুশি হয়, কারণ অবশেষে সে তার বাড়ির স্বপ্ন পূরণ করতে পেরেছে। এই বাড়িটা তার বাবা আর তার মা মিলে বানাচ্ছিল। এতদিন তাদের বাড়ির অনেকটা কাজই কমপ্লিট হয়ে যায়। সোহেবও তার সঙ্গে বসে ওই ভিডিওগুলো দেখে। এরপর চন্দনের জন্মদিন চলে আসে। জন্মদিনের দিন সুধা তার সঙ্গে দেখা করতে সেখানে আসে। সুধা বলে, সরি, আমি তোমার জন্য কোনো গিফট নিয়ে আসতে পারিনি। এটা শুনে সোহেব বলে, তার জন্য তো তুমিই একটা গিফট। এরপর চন্দন সুধাকে নিয়ে বাইরে যায়। সেখানে সুধা তাকে বলে, আমি তোমাকে অনেক হার্ট করেছি, আমি জানি না কি কি বলে ফেলেছি সেদিন তোমাকে। আসলে বাবাকে আমি অনেকবার হারতে দেখেছি, হয়তো সেগুলোর ভর্তুকি আমি তোমাকে দিয়ে করতে চাচ্ছিলাম। নিজের জেদের কারণে আমাদের মধ্যকার পার্থক্যটাই দেখতে পারিনি। চন্দন বলে, নিজের কদর রাখতে সরি বলো না। একে অপরকে চাওয়া মানে তো এটা নয় যে আমরা নিজেদেরকে ভুলে যাব। মিথ্যে বলবো না, তুমি ওই দিন যা বলেছিলে তাতে আমি হার্ট হয়েছিলাম ঠিকই, কিন্তু এখন সব বুঝতে পারছি। মাটি থেকে উঠে চেয়ারে বসার জায়গাটা নিজেরই তৈরি করতে হবে। সুধা বলে, তাহলে ফিরে এসো, আমরা একসঙ্গে চেয়ারে বসবো। চন্দনের পর সুধাকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে সোহেবও বাড়ি ফিরে গিয়ে তার অর্ধেক লোন পরিশোধ করে দেয়, যার ফলে তার বাবার সার্জারি হয়ে যায়। সোহেবকে চন্দনের মা এক বয়াম আচার দিয়ে বলে, মিলেমিশে খেও। সোহেব তার মা বাবাকে বিদায় জানিয়ে আবারও কাজে ফিরে যায়। তার মা তাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায়। রাতে সোহেব চন্দনকে আচারটা দেয়, সেটা সে সবার সামনে খোলে। তখন সবাই তার দিকে এগিয়ে আসে। চন্দন বলে, কেউ এই আচারে হাত দেবে না। তখন সবাই সেই আচারের ওপর হামলা করে দেয়। চন্দন সবার সঙ্গে মিলে ওই আচারটা খায়। এত অভাব আর কষ্টের মাঝেও যেন চন্দন আর সোহেবের মনে আনন্দ ছিল। এখানে তারা অনেক ভালো ছিল। সময়টা ছিল করোনাকালীন সময়। লকডাউনের কারণে আশেপাশের সব কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। তাই পরদিন চন্দনের গার্মেন্টসেও জানানো হয় যে সরকারের 21 দিনের লকডাউন দিয়েছে, তাই আজ রাত 12টা থেকে মিল বন্ধ হয়ে যাবে। তাই রাতেই দোকানে চন্দন আর সোহেব বাজার করতে যায়। দোকান 12টার মধ্যেই বন্ধ হয়ে যাবে, তাই সেখানে প্রচুর ভিড় ছিল। সোহেব কোনোভাবে বাজার নিয়ে ফিরে আসে। পরদিন থেকেই লকডাউন শুরু হয়ে যায়। দোকানপাট সব বন্ধ হয়ে যায়। রাস্তাঘাটও জনশূন্য হয়ে পড়ে। কোথাও একটা মানুষ বা যানবাহন চলছিল না। চারিদিকে ছিল শুধু নিস্তব্ধতা। রাস্তার পুলিশরাও মানুষ দেখলে তাদেরকে মারছিল। চন্দন সুপারভাইজারকে জিজ্ঞেস করে কাজ কবে থেকে শুরু হবে। সুপারভাইজার বলে, এখনো কিছু বলা যাচ্ছে না, আমরা যা করতে পারছি করছি। 20% লোক নিয়ে কাজ শুরু করার পারমিশন চাওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো পারমিশন দেওয়া হয়নি। এটা বলে সুপারভাইজার সেখান থেকে চলে যায়। তখন একে একে গার্মেন্টস থেকে সবাই পায়ে হেঁটে মুখে মাস্ক লাগিয়ে বাড়ি ফিরতে শুরু করে দেয়। শুধু চন্দন আর সোহেব আর তার সাথে আরো 2 জন থেকে যায়। করোনা মহামারীর কারণে সবাই শহর ছেড়ে গ্রামের দিকে যেতে শুরু করে, যার ফলে রাস্তাঘাট একেবারেই জনশূন্য হয়ে পড়ে। এরপর অনেকটা সময় কেটে যায়, আবারও লকডাউন দেওয়া হয়। এদিকে চন্দনদের খাবারও শেষ হয়ে আসে। মিল ফাঁকা দেখে তারা চেক করতে মিলে যায়। সেখানকার গার্ড তাদেরকে জানায় যে সরকার তালা লাগিয়ে দিয়েছে, তাই সবাই চলে গেছে। এরপর বাকি 2 জনও চলে যাওয়ার জন্য প্যাকিং করতে থাকে। সোহেব তাদেরকে বলে, ভেবে দেখো, লকডাউন চলছে, তোমরা পায়ে হেঁটে যাওয়ার জন্য বের হচ্ছ, এভাবে কি তোমরা বাড়ি পৌঁছতে পারবে? তখন একজন ছেলে বলে, তাহলে কি করব আমরা? এখানে বসে থেকে 3 বেলার ডাল ভাত খাবো? 6 মাস হয়ে গেছে, সেকেন্ড টাইম লকডাউন পড়েছে, আর কতদিন প্লেটে নখ ঘষে ঘষে খাবার খাবো? চন্দন বলে, তোমরা 2 জন চলে গেলে আমাদের ভাড়া আরো বেড়ে যাবে। ওই ছেলে দুটো বলে, তোমরাও চলো না, এখানে কি করবে? আমাদেরও বাড়িতে টাকা পাঠানো দরকার। 1 মাস হয়ে গেছে সুপারভাইজার ফোন উঠাচ্ছে না। কাজ না থাকলে কোথা থেকে ইনকাম করব? আর কোথা থেকে খাবো? করোনায় মরার আগে আমরা না খেতে পেয়েই মারা যাব। সোহেল বলে, 1200 কিলোমিটার হেঁটে যাওয়া কোনো সহজ কথা না। তারা বলে, আমরা পায়ে হেঁটে যাব না, একটা স্পেশাল ট্রেন যাচ্ছে, আজ সেটাতে করেই যাব। টিকিট না পেলে টিকিট ছাড়াই যাব। চন্দন আর সোহেব তখন একে অপরের দিকে তাকায়।
এরপর তারা 4 জন প্যাকিং করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা দৌড়াচ্ছিল, বাইরে বিভিন্ন জায়গায় পুলিশ পাহারা দিচ্ছিল। সোহেব ছুটতে ছুটতেই হঠাৎ তার সামনে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে চন্দন আড়ালে লুকিয়ে পড়ে। পুলিশ তখন সোহেবের কাছে ট্রাভেল পারমিট চায়, কিন্তু সোহেবের কাছে তো সেটা ছিল না, তাই সে তার আইডিটা বের করে দেখায়। পুলিশ তখন সোহেবকে মারতে শুরু করে। তখন চন্দন তাকে বাঁচাতে সেখানে আসে। পুলিশ চন্দনের নাম জিজ্ঞেস করলে সে মিথ্যে বলে যে তার নাম হাসান আলী। এটা শুনে সোহেব অবাক হয়ে তার দিকে তাকায়, কারণ হাসান আলী ছিল সোহেবের বাবার নাম। পুলিশ তখন তাদের দুজনকেই মারতে শুরু করে। এরপর তারা আবারও তাদের হলে ফিরে আসে। সেখানে সোহেব চন্দনকে জিজ্ঞেস করে, তুই তোর নাম ভুল বললি কেন? চন্দন বলে, ভুল বলিনি তো, আমিই তো তোর বাবা হাসান আলী। এরপর চন্দন সোহেবের সামনে তার বাবার নকল করতে শুরু করে। এটা নিয়ে তারা অনেক হাসাহাসি করে। সোহেব আর চন্দন সবসময় একে অপরের বিপদে এগিয়ে আসতো। পরদিন চন্দন আর সোহেব ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। চন্দনের হাতে একটা প্যাকেট ছিল, যেটা সে লুকিয়ে রাখছিল। সোহেব সেটা দেখতে চাইলে চন্দন বলে, এটা তোর বাবার লুঙ্গি, খুলে দেখাবো? এরপর তারা বেরিয়ে পড়ে। বাইরে লোকজন মিছিল করছিল। সোহেব আর চন্দন সেই মিছিলে ঢুকে পড়ে, কিন্তু পুলিশ সেই মিছিলে লাঠিচার্জ করতে শুরু করে, যার ফলে তারা সেখান থেকে পালিয়ে যায়। সব লোকজন রাতের বেলায় এক জায়গায় যাচ্ছিল। তাদের সাথে সোহেব আর চন্দনও ছিল। লোকগুলো সামনে ট্রাক দেখে তার মধ্যে উঠে পড়ে। ট্রাকে ওঠার আগে চন্দন সোহেবকে বলে, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তোমার নাম অবতেশ কুমার বলো। এরপর তারা ট্রাকে উঠতে যায়, কিন্তু ট্রাকে জায়গা ছিল না, যার ফলে ড্রাইভার তাদেরকে উঠতে দেয় না। তখন তারা ড্রাইভারকে রিকোয়েস্ট করে ট্রাকের ছাদে উঠে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। চন্দন সোহেবকে বলে, কাল সন্ধ্যায় পৌঁছে যাব আমরা। চাচিকে বলে বিরিয়ানি বানাবো আর তারপর একসঙ্গে খাবো। সোহেব জিজ্ঞেস করে, ফেরার ব্যাপারে ভেবেছিস? চন্দন বলে, আমি কলেজে যাওয়ার কথা ভাবছি, গ্রাজুয়েশন কমপ্লিট করব। তুই কি ভাবছিস? সোহেব বলে, ভাবছি লোন শোধ হয়ে গেলে দুবাই চলে যাব। চন্দন বলে, ভাবছি আমরা যদি দুজন গ্রাজুয়েট হতাম তাহলে পুরো দুনিয়াতে আগুন লাগিয়ে দিতাম। ইউপিএসসি এক্সামও দিতে পারতাম, কনস্টেবল থেকে সোজা এসপি হতাম। এরপর রাত হয়ে যায়। রাতে চন্দনের অনেক ঠান্ডা লাগছিল। ভোর থেকে তার শরীর আরো খারাপ হয়ে যায়। ভোরে তারা ট্রাক থেকে নেমে ড্রাইভারকে বলে তারা ভেতরে বসতে চায়, কারণ চন্দন খুব অসুস্থ। ড্রাইভার তাকে বলে যে জায়গা থাকলে কারোর আপত্তি নেই। এরপর সোহেব চন্দনকে নিয়ে ভিতরে বসে। কিছু দূর যাওয়ার পর চন্দন আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। সে ট্রাকের ভেতরেই কাশতে শুরু করে দেয়। সবাই ভাবে তার হয়তো করোনা হয়েছে, তাই ভয় পেয়ে সবাই তাদেরকে নামিয়ে দেয়। সোহেব আর চন্দন তখন পায়ে হেঁটে যেতে শুরু করে, কিন্তু চন্দনের অবস্থা আরও খারাপ হতে থাকে। সোহেবের কাছে একটু পানি ছিল, সেটা সে চন্দনকে দেয়। তাদের পানি ফুরিয়ে যায়। সামনে একটা টিউবওয়েল দেখে তারা পানি খেতে সেখানে যায়, কিন্তু ওই কলে কোনো পানি ছিল না। সেখানকার লোকজন চন্দনকে অসুস্থ দেখে বলে, তোমরা শহরের লোকেরা আমাদের গ্রামে এসে ভাইরাস ছড়াচ্ছ, চলে যাও এখান থেকে। সোহেব তাদের কাছে পানি চায়, কিন্তু কেউ তা দিতে রাজি হয় না। সবাই তাদেরকে তাড়িয়ে দিতে থাকে। তখনই একটা মহিলা এসে চন্দনকে পানি দেয়। সোহেব সেখান থেকে তার বোতলটাও ভরে নেয়। যাওয়ার সময় চন্দন ওই মহিলাটার পায়ের দিকে তাকায়। তার পাটাও ফাটা ছিল, ঠিক যেমনটা চন্দনের মায়ের পা ফাটা থাকে। এটা দেখে চন্দনের তার মায়ের কথা মনে পড়ে যায়। সোহেব চন্দনকে ধরে নিয়ে যেতে থাকে। চন্দন যেতে যেতে বলছিল, মায়ের পা ফেটে গেছে, অয়েনমেন্ট লাগাতে হবে। রাস্তায় কোনো গাড়ি তাদেরকে হেল্প করে না। চন্দনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন সোহেব তার ম্যানেজারকে ফোন করে বিষয়টা জানায়। তার ম্যানেজার বলে, যে কোনোভাবে তাকে হসপিটালে নিয়ে যাও, আর ততক্ষণ পর্যন্ত তুমি তাকে পানি খাওয়াও, কোনো মতেই ঘুমাতে দিও না। সোহেব এই খবর বৈশালীকেও দিয়ে দেয়। সোহেব একা চন্দনকে ধরে নিয়ে যাচ্ছিল। চন্দন এক পর্যায়ে পড়ে যায়। ঘোরের মধ্যে সে উল্টোপাল্টা কথা বলছিল, আর সোহেব তাকে জাগিয়ে রাখার সম্পূর্ণ চেষ্টা করছিল। বারবার তাকে পানি খাওয়াচ্ছিল। চন্দন বলে, আমি আর যেতে পারবো না, আমাকে এখানে ছেড়েই চলে যাও। কিন্তু সোহেব তাকে ছেড়ে যায় না। সে উল্টো চন্দনকে ঘাড়ে করে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু মেইন রোডে ওঠার পর চন্দনের অবস্থা আরও খারাপ হয়ে যায়, যার ফলে সোহেব তাকে ঘাড়ে করেও নিয়ে যেতে পারে না। চন্দন একেবারে নিস্তেজ হয়ে পড়ে। সোহেব চন্দনকে জাগানোর চেষ্টা করে, পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সেটা দেখে সোহেব অনেক বেশি ঘাবড়ে যায়। সে চন্দনকে জাগানোর জন্য বলতে থাকে, দেখ আমরা বাড়ি চলে এসেছি, দেখ মা দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে, ওঠ মা বিরিয়ানি রান্না করছে, দেখ সুধা এসেছে। সুধার কথা শুনে চন্দন একটু চোখ খোলে, কিন্তু পরক্ষণেই তার চোখ দুটো আবার বন্ধ হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই চন্দন সোহেবের সামনেই মারা যায়। আর এখানেই চন্দনের গ্রাজুয়েশন কমপ্লিট করা, সোহেবের মায়ের হাতের বিরিয়ানি খাওয়া আর কনস্টেবলের জব, তার সমস্ত স্বপ্নের সমাপ্তি ঘটে। সোহেব চন্দনের মৃত্যুতে পাগল হয়ে যায়। সে চন্দনকে আঁকড়ে ধরে কাঁদতে শুরু করে। এই খবর শুনে চন্দনের মা একেবারেই নিস্তব্ধ হয়ে গিয়েছিল। রাতে পুলিশ চন্দন আর সোহেবকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় আর বলে,
হসপিটালে ডেড বডির কোভিড টেস্ট করানো হবে, তারপর পোস্টমর্টম হবে। ওই দুটো রিপোর্ট নিয়ে গিয়ে বর্ডারে দেখিয়ে দেবেন, আর সেখানে কেউ ঝামেলা করলে আমাদেরকে জানাবেন। সোহেব চন্দনের লাশ নিয়ে বাড়ি ফিরতে থাকে। সোহেবকে চন্দনের সব ডকুমেন্টস রেডি করতে বলে। সোহেব তখন চন্দনের ব্যাগ খুলে ওই প্যাকেটটা দেখতে পায় যেটা চন্দন তার থেকে লুকাচ্ছিল। চন্দন সেটাতে তার মায়ের জন্য একটা জুতা কিনেছিল, কারণ তার মায়ের পায়ের অবস্থা খুবই খারাপ। সোহেব ডকুমেন্ট বের করতে গিয়ে সেখানে পুলিশ কনস্টেবল এক্সামের একটা কপি দেখতে পায়, যেখানে সে দেখতে পায় চন্দন জেনারেল ক্যাটাগরি থেকে নয় বরং এসসি ক্যাটাগরি থেকে এক্সামে অ্যাপ্লাই করেছিল। সোহেব বুঝতে পারে চন্দন নিজের যোগ্যতায় এক্সাম পাশ করেছিল। তখন চন্দনের প্রতি তার সামান্য রাগটুকুও শেষ হয়ে যায়। চন্দনের মৃত্যুর খবর পেয়ে সুধাও কান্নায় ভেঙে পড়ে। পরদিন সোহেব চন্দনের লাশ নিয়ে বাড়িতে আসে, কিন্তু চন্দনের মা একেবারেই পাথর হয়ে গিয়েছিল, তাই সে ঘরে চলে যায়। সোহেব এসে চন্দনের কেনা জুতোটা তার হাতে দেয়। সেটা দেখে চন্দনের মা অঝরে কাঁদতে শুরু করে। এরপর চন্দনের ফিউনারেল করা হয়। দেখতে দেখতে অনেকগুলো মাস পার হয়ে যায়। ততদিনে সবকিছুই অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, আর চন্দনের পুরো বাড়িও কমপ্লিট হয়ে গেছে। এই বাড়ির বাকি কাজটা সোহেব করিয়েছিল। এরই মাঝে একজন কনস্টেবল এসে সোহেবকে চন্দনের জয়নিং লেটার দেয়, যেটা পেয়ে সোহেব অনেক ইমোশনাল হয়ে পড়ে। কারণ চন্দনের স্বপ্ন ফাইনালি পূরণ হলো ঠিকই, কিন্তু আজ সেই স্বপ্ন দেখা মানুষটাই বেঁচে নেই। চন্দনের বাড়ির স্বপ্ন আর কনস্টেবলের জবের স্বপ্ন পূরণ হয়ে যায়, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এভাবে চন্দনের সব স্বপ্ন তার মৃত্যুর কাছে হেরে যায়। প্রিয় বন্ধুকে হারিয়ে সোহেবও অনেক নিস্তব্ধ হয়ে পড়ে। এরপর সোহেবও আবার ওই এক্সাম দেয়। গল্পের একদম শেষে দেখানো হয় যে নদীর ধারে চন্দন আর সোহেব একসাথে বসে আড্ডা দিত, সেখানে সোহেব আজ একা বসে আছে। তখন সেখানে চন্দনের কবুতর আসে। চন্দনের কবুতরগুলোর মধ্যেই সোহেব চন্দনকে ফিল করতে পারছিল। তার মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। এটা শুধু একটা সিনেমা নয়, বরং আমাদের জীবনেরই একটা প্রতিচ্ছবি। বাস্তবতার পথে সবসময় ফুল বিছানো থাকে না। আমাদের বুক ভরা স্বপ্ন, আকাঙ্ক্ষা আর পরিকল্পনাগুলো অনেক সময় কঠিন পরিস্থিতির দেওয়ালে আটকা পড়ে যায়। আমরা অনেক কিছুই করতে চাই, অনেক দূর যেতে চাই, কিন্তু প্রতিকূল পরিবেশ, কষ্ট কিংবা সীমাবদ্ধতা আমাদের সেই ইচ্ছেগুলোর ডানা ভেঙে দেয়। আবার কখনো কখনো চন্দনের মতোই মৃত্যুর নির্মম বাস্তবতার কাছেও হেরে যায় স্বপ্নগুলো। শুরু হওয়ার আগেই গল্পগুলো শেষ হয়ে যায়। তবুও স্বপ্ন দেখা থামে না, চেষ্টা থামে না। জীবন তার নিজস্ব গতিতে সামনে এগিয়ে চলে, কারণ ওই পূরণ না হওয়া স্বপ্নগুলোই আমাদেরকে শেখায় স্বপ্ন পূরণের চেয়ে স্বপ্নের পথের যাত্রা আরো বেশি শক্তিশালী হয়। আর বাস্তবতা যতই কঠিন হোক না কেন, সেটা আমাদেরকে আরো বেশি মানবিক করে তোলে। আপনিও কি এমনটাই মনে করেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।